টাকা পাঠাই আর আমার এই দেশের দুর্নীতিবাজরা লুটপাট করে খায়। এবং সেই দুর্নীতিবাজরাই আবার সংসদে গিয়ে সেই বড় বড় কথা বলে। 11,000 কোটি টাকা, যারা 11,000 কোটি টাকা জনগণের টাকা মেরে দিয়েছে, তারা সংসদে এসে যখন বড় বড় কথা বলে তখন আমাদের লজ্জা লাগে। প্রজন্ম থেকে প্রজন্মে, যুগ থেকে যুগে, শতক থেকে শতকে, সহস্র বছর ধরে, লক্ষ কোটি বছর ধরে শ্রমিকদের হাত ধরেই বারবার নির্মিত হয়েছে আমাদের এই সভ্যতা। সেই সুদূর মিশরের পিরামিড থেকে শুরু করে আমাদের চীনের সেই মহাপ্রাচীর, প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনা এবং আমাদের সেই ভারতের তাজমহল, এই প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক স্থাপনার সাথে লেগে আছে শ্রমিকদের রক্ত আর ঘাম। আমরা বলতে চাই, শ্রমিক শুধুমাত্র কাজের লোক নয়, শ্রম শুধুমাত্র কোনো কাজ নয়, এটি মর্যাদা, এবং এই মর্যাদা প্রতিষ্ঠার লড়াই শ্রমিক শক্তি চালিয়ে যাবে ইনশাআল্লাহ। যোগ্য আমাদের এই উপমহাদেশের শ্রম সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামি শ্রম। আমরা ঘাম জড়াই, রক্ত চড়াই, বিনিময়ে আমরা উপহার হিসেবে পাই আমাদের ভাই বোনদের লাশ। আমরা সেই তাজরিনের কথা বলে যাইনি। তাজরিন গার্মেন্টসে 117 জন জ্যান্ত শ্রমিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আজও আমরা সেই বিচারের স্লোগান, শুধুমাত্র বিচারের দাবিদের স্লোগান সেই শুধুমাত্র মহান মে দিবসে আসলেই তুমি সারা বছর আর খবর থাকে না। আমরা ভুলে যাই নাই কিভাবে ইটের চাপা দিয়ে, দেয়ালের চাপা দিয়ে একটা ভগ্ন প্রায় দেয়ালের ভিতরে আমাদের শত সহস্র শ্রমিককে কাজ করতে বাধ্য করা হয়েছিল, যার ফলে ঘটে রানা প্লাজা দুর্ঘটনা। এবং সেখানে প্রায় 1300 শ্রমিক সেখানে নিহত হয়। আজও প্রায় 2500 শ্রমিক হাত পা হারিয়ে নিয়মিত ভোগাচ্ছে, তাদের খবর কে রাখে? শ্রমিক দিবস আসবে, আজকে এসেছে, আবার আসবে, আবার তারপরের বছর আসবে, আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিব। কিন্তু বাস্তবিক পরিবর্তনের জন্য আমরা যারা রাজনৈতিক দল আছি, রাজনৈতিক নেতৃবৃন্দ আছি, বারবার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু শ্রমিকের পরিবর্তন হয় না, শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। রাজনীতিবিদদের পরিবর্তন হয়, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। আজকে আমি যদি হিসাব করি, আমরা ঘর থেকে বের হয়ে যদি কোথাও যাতায়াত করতে হয়, একটা রিক্সা রেখে এই মামা আসেন, রিক্সাতে করে যাই। যদি আমরা কোন আমাদের খাবারের কথা চিন্তা করি, চাল থেকে ভাত হয়, সেই ধান উৎপাদন আমাদের কৃষকেরা করে। আজকে এখানে অনেকেই বলেছেন এই সংসদে শ্রমিক প্রতিনিধি নেই। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি শ্রমিক প্রতিনিধি এই সংসদে আছে। আমাদের সামনে উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব, উনি একজন কৃষকের সন্তান। আমাদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, উনি একজন শ্রমিকের সন্তান। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরেক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, উনি একজন রাজমিস্ত্রির সন্তান। আমিও শ্রমিক পরিবার থেকে এসেছি। আমার চাচাতো ভাই রিক্সা চালাই। আমরা সেই পরিবার থেকে এসে আজকে সংসদে প্রতিনিধিত্ব করতেছি। শ্রমিক প্রতিনিধির ক্ষেত্রে, শ্রমের প্রতিনিধির ক্ষেত্রে আমি মনে করি এই সংসদ সবচাইতে বেশি তারুণ্য এবং শ্রম রাজনীতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের দরকার দিক নির্দেশনা। আমরা চাই এই দেশটাকে গড়ে তুলতে আমাদের এই দেশের অর্থনীতি পুরোটাই শ্রমিকদের উপর নির্ভরশীল। আমি আজকে গুগলে সার্চ দিয়ে দেখলাম কত শতাংশ মানুষ সরাসরি কায়িক শ্রম দেয়। তার মধ্যে দেখলাম প্রায় এই দেশের 70% মানুষ কায়িক শ্রম দিয়ে আমাদের এই দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। আমাদের এই দেশের গার্মেন্টস শ্রমিকের সংখ্যা প্রায় 40 লাখ, যেটা সারা বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র 15 থেকে 17%। কিন্তু দেখেন এই 17% জনসংখ্যা বাংলাদেশের বৈদেশিক রপ্তানি অর্থনীতির 80% তারা দখল করে রেখেছে। 80% আয় হয় মাত্র এই 40 লাখ শ্রমিকদের রক্ত আর ঘামে। কিন্তু সেই শ্রমিকদের ঘরে থাকার জায়গা নেই, রান্না করার পাত্র নেই,
তাদের নিয়মিত দৈনন্দিন চাল কেনার টাকা নেই। তাদের উপর নির্ভর করে আমরা বড় বড় দেয়াল তৈরি করি। আমরা আমাদের 1 লক্ষ টাকার এসি, আমাদের যে সরকারি আসে সেই সরকারি 1 লাখ টাকার এসি কিনতে গেলে 15 লাখ টাকা লেগে যায়, কিন্তু আমাদের শ্রমিকদের দৈনন্দিন খাবারও জোটে না। আমাদের যে প্রবাসী আয় রয়েছে, বাংলাদেশের মূল অর্থনীতি, মূল জীবিকা শক্তি, মূল বাংলাদেশের অর্থনৈতিক পাইপলাইন আমাদের প্রবাসী ইনকাম। 1 কোটি মানুষ বাবা মা ছেড়ে, তাদের পরিবার পরিজন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, জন্মভূমি ছেড়ে সুদূর সেই মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা বিশ্বে গিয়ে তারা শ্রম দেয়, তারা টাকা পাঠায়, আর আমার এই দেশের দুর্নীতিবাজরা লুটপাট করে খায়। এবং সেই দুর্নীতিবাজরাই আবার সংসদে গিয়ে সেই বড় বড় কথা বলে। 11,000 কোটি টাকা, যারা 11,000 কোটি টাকা জনগণের টাকা মেরে দিয়েছে, তারা সংসদে এসে যখন বড় বড় কথা বলে তখন আমাদের লজ্জা লাগে। আমরা দেখছি শ্রমিক প্রতিনিধি নেই, সেই কথা আসে, কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য আমরা একজন অর্থনীতিবিদ চেয়েছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে, কিন্তু দেখলাম এক গার্মেন্টস ব্যবসায়ীকে নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করার জন্য। আমি আপনি সকলেই জানি বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থ পাচার হয়, অর্থ পাচার হয় গার্মেন্টস পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে, গার্মেন্টস ব্যবসায়ীদের মাধ্যমে। সেই অর্থ পাচারের এক প্রতিনিধিকে এনে আমাদের দেশের বাংলাদেশের গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই দেশে প্রায় 25 লক্ষ রিক্সা শ্রমিক রয়েছে। বাংলাদেশে যদি রাস্তায় যানজট হয়, তাহলে যানজটের কারণ কি? রিক্সাওয়ালারা। বাংলাদেশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এটার কারণ কি? রিক্সাওয়ালারা। বাংলাদেশে যদি কোনো ধরনের কোনো সমস্যাই তৈরি হয়, সাথে সাথে রিক্সাওয়ালাদের উপর দমন নিপীড়ন শুরু হয়ে যায়। আরে ভাই, রিক্সাওয়ালাদের উপর এত ক্ষোভ কেন? কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে বলতেছে রিক্সা না থাকলে তো সোলার সংযোগী পাইতাম না আজকাল। তাদের ব্যবস্থা কি রয়েছে? তাদেরকে তাহলে ঘাড়ে কিনে দেন। এই 25 লক্ষ রিক্সা শ্রমিকের সাথে আমাদের প্রায় বাংলাদেশের 1 কোটি মানুষের খাবার, বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হয় তাদের আয়ের মাধ্যমে, তাদের শ্রমের মাধ্যমে। বাংলাদেশের প্রায় 40 লক্ষ হকার রয়েছে। এই হকারদেরকে কথায় কথায় হকার উচ্ছেদের নামে হকারদের উপর যে অত্যাচার করা হয়, তাদের যে ক্ষতি করা হয়, এটা নিয়ে কারো কোনো বিশিষ্ট জনের কথা আসে না। আমাদের দেশে প্রচুর সুশীল থাকে, প্রচুর গবেষক থাকে। তাদের গবেষণা শুধুমাত্র গার্মেন্টস ব্যবসায়ীরা কি ঠিক মতো লাভ করতে পারতেছে নাকি পারতেছে না সেটা নিয়ে, ব্যাংক মালিকরা কি ঠিক মতো টিকে আছে নাকি নাই সেটা নিয়ে তাদের গবেষণা আমাদের এই 40 লাখ হকারদের নিয়ে নাই। কথায় কথায় হকার উচ্ছেদ। আরে ভাই, হকারদের যদি উচ্ছেদই করতে হয়, তাহলে আপনারা যারা রাজনৈতিক দল ক্ষমতায় থাকেন, যখন যেই ক্ষমতায় আসেন, তার হাত ধরে আমাদের প্রত্যেকটা হকার বাড়ি থেকে প্রতিদিন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা করে সাদাবাজি করেন, আপনাদের খাবারই তো বন্ধ হয়ে যাবে। যদি হকার উচ্ছেদ করতে হয়, হকার উচ্ছেদের আগে তাদেরকে যারা বসায় ওই জায়গায়, তাদেরকে ধরে ধরে আগে জেলে ঢুকান, তারপর দেখবেন হকাররা আর এখানে এমনিতেই বসে না। আমাদের এই দেশের পরিবহন খাতে প্রায় 30 লক্ষ মানুষ সরাসরি পরিবহন শ্রমের সাথে জড়িত। তার মধ্যে 27 লাখই হচ্ছে পরিবহন ড্রাইভার। আপনার এই পরিবহন ড্রাইভারদেরকে বাস মালিকরা সকালে একবার, বিকেলে একবার টিপ দিতে বাধ্য করে। যদি বলে যে আমি এক বেলা টিপ দিয়েছি, রাতের বেলা দিব না, বলে কালকে থেকে তোর গাড়ির চাবি দিব না, তোর আর পরিবহন চালানোরই দরকার নেই। কিন্তু অ্যাক্সিডেন্ট হলে বাবারে বাবা, এবার বাস চালককে ধরে ফাঁসি দাও। অথচ এই ফিটনেসবিহীন গাড়ি কারা চালায়? কারা তাদেরকে এক বেলার জায়গায় 2 বেলা গাড়ি চালাতে বাধ্য করে? তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। আর যদি এই 40 লক্ষ পরিবারের আমরা যদি সুষ্ঠু মর্যাদা না দিতে পারি, 40 লক্ষ পরিবার খাবে কি? তাদের চিকিৎসার খরচ কোথায়? তাদের নিয়মিত নিউট্রিশনের ব্যবস্থা নেই। তার বিনিময়ে ডেইলি লেবার হিসাবে তাদেরকে বেতন দেওয়া হয়, কিন্তু মাসিক বেতন তাদেরকে দেওয়া হয় না। আমরা চাই সম্মান। আমি একটা কথা বলতে চাই, শ্রম কাজ মানে এটা মর্যাদা। এই মর্যাদা অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে এবং এর প্রত্যেকটা পেশাকে পেশা হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। এই দেশের জেলের সংখ্যা 15 লাখ।
জেলেদের জন্য বারবার নিপীড়নমূলক আইন হয়। আমি দেখি বিভিন্ন জায়গায় যে নৌ পুলিশ বলেন, কোস্টগার্ড বলেন, তারা কি করে, যখন কোন ধরনের অভিযান চলে জেলেদের মাছ নিয়ে আসে, 50 লাখ টাকার মাছ নিয়ে আসলে সেখান থেকে পরবর্তীতে এটাকে সরকারি কোষাগারে 5 লাখ টাকার মাছ দেয়, আর 45 লাখ টাকার মাছই তারা নিজেরা বিক্রি করে ফেলে। নিয়মিত কথায় কথায় জেলেদের জাল পুরে ফেলা হয়। বাস্তবিক অর্থে বাংলাদেশের যত আইন, সব আইনি খেটে খাওয়া নিরীহ নিষ্পেষিত মানুষের জন্য। বাংলাদেশের কোন আইনি বড় লোকদের জন্য নয়, ধনীদের জন্য নয়। বাংলাদেশের গুলশানে দাঁড়িয়ে যদি কোন একজন গুলশানের সিগন্যালে দাঁড়িয়ে একজন বলে যে তুমি আমাকে কেন সিগন্যাল অমান্য করতে দিলে না, তোমাকে আমি একদিনের ভিতর ট্রান্সফার করবো, আমরা দেখি আই ট্রান্সফার আসলেই হয়ে গেছে। এই আইন গুলশান, বনানী কিংবা ধানমন্ডিতে থাকা বাড়ির মালিকদের জন্য না। আমরা যারা বিভিন্ন জায়গায় 5,000 10,000 টাকা আমাদের যে শ্রমিক পরিবাররা যারা হচ্ছে ছোট ছোট ঘরে থাকে, কুড়ে ঘরে থাকে, তাদের জন্য এই সকল আইন। আমাদের বাংলাদেশের সরাসরি কৃষির সাথে জড়িত আছে 37% মানুষ, অথচ কৃষি পণ্য যদি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে উৎপাদিত হয়, সেখানে দাম পাওয়া যায় না, ফুলকপির দাম পাওয়া যায় না 5 টাকা 10 টাকা, ঢাকায় যাই না আমরা 40 টাকা কিনতে হয়। এই পুরোটা মধ্যস্বত্বভোগীদের হাতে, চাঁদাবাজদের হাতে, পরিবহন সিন্ডিকেটের হাতে, অথচ ভুক্তি মেলে না। আমি দেখি আমার শ্রমিকরা, ছেলে ভাইয়েরা মাছের সিজনে বিভিন্ন মাছ আনে, মাছের শুটকি করে, সেই মাছ আমরা যখন সেই শুটকি হাতিয়াতে গিয়ে আমার অঞ্চলে গিয়ে দেখি 1 মন বিক্রি হয় 30,000 টাকা, আর ঢাকায় এসে দেখি এই শুটকির দাম 1 কেজি 3,000 টাকা। এটাই বাংলাদেশের মধ্যস্বত্বভোগীরা কিভাবে আমাদের দেশটাকে লুটপাট করে খাচ্ছে। এই টাকা তারা যেভাবে ইনকাম করে যদি দেশে রাখতো তাও কোনো সমস্যা ছিল না। কিন্তু দেখা যায় কানাডায় সবচাইতে বেশি, বেগম পাড়ায় সবচাইতে বেশি উপমহাদেশের মধ্যে ঘর বাড়ি কাদের, এই বাঙালিদেরই। এরপরে এই বাঙালিরাই যখন যে ক্ষমতায় আসে মঞ্চে দাঁড়িয়ে বলে আমি চোর নহে, আমি তো ভালো সাধু, তোমাদের হয়ে কাজ করতে এসেছি। তাহলে চোরকে? আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগও চুরি করে না, বিএনপি আসলে বিএনপিও চুরি করে না, অন্য দল জাতীয় পার্টি ছিল সেও চুরি করে নাই। তাহলে এত বেগম পাড়া, এত ঘর বাড়ি সেখানে হলো কোত্থেকে? আজকে আমাদেরকে, আমরা যখন এই সিস্টেম পরিবর্তন করে নতুন ভাবে এই দেশের শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, ছাত্রদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, কৃষকদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, জেলেদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, আমরা বলছি আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য বন্ধের কথা, আমরা বলছি পুলিশি নির্যাতনের বিরুদ্ধে, আমরা কথা বলেছি যে হচ্ছে আর্মিকে বিভিন্ন ভাবে দলীয়করণের মাধ্যমে গুম খুনের অস্ত্র বানানোর বিরুদ্ধে, আমরা কথা বলেছি র্যাবকে কিভাবে এদেশে হত্যা, গুম খুনের একটি বাহিনীতে পরিণত করা হয়েছে তার বিরুদ্ধে। আমরা যখন এসবের পরিবর্তনের কথা বলি, নতুন নতুন আমরা যখন বিচার স্বাধীনতার কথা বলি, যেখানে আমাদের শ্রমিকরা, সাধারণ মানুষ যেভাবে ন্যায় বিচার পাবে, সেভাবে হচ্ছে একজন রাজনীতিবিদ, একজন মন্ত্রীও সেই ধরনের ন্যায় বিচার পাবে। এসব কথা বললে আমাদেরকে বলে যে আইন তোমরা চাচ্ছ সেটা প্রযোজ্য নহে, আমরা আরো ভালো আইন করে দিব তোমাদের জন্য। কিন্তু এই ভালো আইনের স্বপ্ন আমাদেরকে 1971 সালের পর থেকে দেখাতে দেখাতে 54 বছর পার করে ফেলেছে। আজও আমাদের কোন একটা ভালো আইন উপহার দিতে পারে নাই, যেটার উপর নির্ভর করে এই রাষ্ট্রের গণভিত্তি দিতে হবে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে, জনতা সম্মান পাবে, মর্যাদা পাবে। বারবার আমাদেরকে প্রতারিত করা হয়, আমাদেরকে প্রবঞ্চিত করা হয়, আমাদেরকে বারবার বারবার নিষ্পেষিত করা হয়। যখন তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য রক্ত প্রয়োজন পড়ে, তখন মঞ্চে দাঁড়িয়ে কবিতা আল্লাহ নামাই, ছাত্র শ্রমিক জনতা দ্রুত রাস্তায় নেমে আসো। আমরা দেখেছি 2023 সালে 22 সালে বড় বড় মঞ্চে কিভাবে আমাদের শ্রমিকদেরকে, আমাদের ছাত্রদেরকে বারবার আহ্বান করা হয়েছে, তোমরা রাস্তায় নেমে আসো, তোমাদেরকে ছাড়া আমরা পরিবর্তন করতে পারবো না। আপনাদের মনে আছে? কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার বাহন হিসেবে আমাদের ছাত্রদেরকে লাগে, তাদের ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে আমাদের শ্রমিকদেরকে লাগে, তাদের ভোটচুরির ধান্দা পূরণ করার জন্য আমাদেরকে লাগে, তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের ছাত্র জনতাকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে, সকলকে লাগে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর নির্দ্বিধায় তাদের এসালামকে লাগে, তখন আর শ্রমিকদের প্রয়োজন পড়ে না। আমি আমার কথা বাড়াবো না, অনেক কথাই বলেছি। আমি বলি এই সভ্যতা
কে যদি বাঁচাতে হয়, এই দেশকে যদি বাঁচাতে হয়, আমার এই দেশের সরাসরি কায়িক শ্রমের সাথে জড়িত 65 থেকে 70% মানুষকে মর্যাদা দিতে হবে। আমি মর্যাদার কথা বলছি, আমি বলছি না 30,000 টাকা বেতন দিতে হবে, আমি বলছি না 50,000 টাকা ঋণ দিতে হবে, আমি বলছি মর্যাদা দিতে হবে। মর্যাদার দিক থেকে আমাদের শ্রমিকরা যে রকম শ্রম দেবে সেভাবে মর্যাদা অনুযায়ী তাদেরকে সেইভাবে তাদের পারিশ্রমিক দিতে হবে। আমরা তাদের কাছে 30,000 টাকা ভিক্ষা চাই না, আমরা তাদের কাছে 50,000 টাকা ভিক্ষা চাই না। আমরা বলি 8 ঘন্টা পরিশ্রম দিয়ে আপনি কিরকম বেতন পান আর আমরা কিরকম, আমাদের শ্রমিকরা কিরকম বেতন পাই সেটা আগে নির্ধারণ করেন। আমরা দেখেছি বাংলাদেশের চা শ্রমিকদের বেহাল অবস্থা। বাংলাদেশে আমরা জানি যে দাস প্রথা উঠে গিয়েছে। আজকে আরেকটু কাহিনী বলে যায় আপনাদেরকে, দাস প্রথা বাংলাদেশে উঠে যায় নাই। এই উপমহাদেশে দাস প্রথা এখনো ব্যাপক হারে রয়েছে। এই দাস প্রথার কিছু পরিবর্তন হয়েছে, সিস্টেমের পরিবর্তন। আপনারা সকলেই জানেন বাংলাদেশে বিক্রিল ব্যবসা একটি লাভজনক ব্যবসা। বড় বড় রাজনৈতিক নেতারা কেউ একবার চেয়ারম্যান হইলেই তারপরে সাথে সাথে একটা বিক্রিল দাঁড় করায় ফেলে, একজন মেয়র হইলেই সাথে সাথে একটা বিক্রিল দাঁড় করায় ফেলে। বাংলাদেশে মনে হয় কম এমপি পাওয়া যাবে যাদের 2-4টা বিক্রিল রয়েছে। জানেন তো বিক্রিলে যারা শ্রম দেয় তারা কিভাবে দেয়? 1 বছর আগে 6 মাস শ্রম দেওয়ার জন্য তাদের হাতে 50,000 1 লাখ টাকা তুলে দেওয়া হয় এবং এই 6 মাসের জন্য তাদেরকে কিনে নেওয়া হয়। এই 6 মাসের একদিন যদি তারা অসুস্থ থাকার কারণে, জ্বরের কারণে কিংবা অন্য কোনো রোগের কারণে একদিন যদি অনুপস্থিত থাকে তার উপর নির্যাতন চালানো হয়। এইরকম অহরহ ঘটনা রয়েছে। আপনারা এই বিগ ফিল গুলা কয়লার মাঝে অনেক অনেক শ্রমিকের দেহের ধ্বংসাবশেষ পাবেন। এটা চরম বাস্তবতা। আমাদের বাংলাদেশে কিসের দাস প্রথা চলে গিয়েছে? দাস প্রথা যদি দেখতে চান উত্তরবঙ্গের সেই চা বাগান গুলাতে যান। শ্রমিকদেরকে জিম্মি করে তাদের কোনো পড়াশোনার ব্যবস্থা রাখা হয় না, তাদের খাবারের ব্যবস্থা রাখা হয় না। খাইতে হলে আমার এখানে কাজ করে খাইতে হবে, থাকতে হলে আমার বাগানে কাজ করতে হবে, এটাই নিয়ম, এটাই নীতি। এবং এই দাসদেরকে ব্যবহার করে যুগের পর যুগ, প্রজন্ম থেকে প্রজন্মে মাত্র 130 টাকা ডেইলি 12 ঘন্টা করে তাদেরকে খাটানো হয় মাত্র 130 টাকার বিনিময়ে। এটাই বাংলাদেশ। এইরকম বহু দাস প্রথা আমাদের দেশে রয়েছে। আর কিছু দাস তো রাজনৈতিক দাসও থাকে, তারাও শ্রমিক, যারা নেতার হুঙ্কারে লাঠি নিয়ে অন্য ভাইদের উপর মারতে যায়, যারা অত্যাচার করতে যায় নেতার হয়ে লাঠিয়ালি করে কিন্তু নিজের ঘরের সালাও ঠিক নাই, তারাও শ্রমিক। সর্বশেষ সেই সকল লাঠিয়াল তেল বা সাদাবাজ শ্রমিকদের জন্য দোয়া করি তারা যেন সুপথে ফিরে আসে। আমি সর্বশেষ আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবুল হোসেন সাভারের গার্মেন্টস কর্মী, সুমন খাঁ সাভারের গার্মেন্টস কর্মী, বাবুল হাওলাদার রামপুরের একজন ছোট ব্যবসায়ী, হোসাইন মিয়া হবিগঞ্জের চা শ্রমিক এবং মোহাম্মদ সুজন ভাই বাড্ডার একজন বিক্রেতা কর্মী, ওনাদের সকলকে স্মরণ করছি। 294 জন শ্রমিক শহীদ হয়েছেন, তাদেরকে নিয়ে আরেকটি প্রোগ্রাম চাই। আমি বলি শ্রমিক শক্তি, শ্রমিকের কণ্ঠ, 30,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা বেতনের দাবি না তুলে প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা নিশ্চিত করা হোক, যাতে করে একজন রিক্সা চালকের সাথে 5 টাকার বার্গেনিং করে কেউ যেন তার গায়ে হাত তুলতে না পারে সেই নিশ্চয়তা প্রদান করা হোক। যাতে করে একজন ছেলের যে নদী থেকে মাছ ধরা হলে তার মাছ জোর করে কোন রাজনীতিবিদ কিংবা কোন মাফিয়া জোর করে নিয়ে যেতে না পারে কম দাম দিয়ে, সেই মর্যাদা তার নিশ্চিত করা হোক। এই নিশ্চয়তা দিতে পারলেই আমরা বাঙালিরা মানুষ হব।